দর্শক মণ্ডলী, রাষ্ট্র ও জনগণের উন্নয়নমূলক অনুষ্ঠান জনতার সামনে আপনাদের সাদর আমন্ত্রণ। আর কয়েকদিন পরেই আমরা বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করব। সেই উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। স্বাধীনতা অর্জনের জন্য আমাদের দেশের মানুষ চরম মূল্য দিয়েছে। ৭১-এ আমরা শুধু ভৌগোলিক স্বাধীনতা চাইনি, আমরা চেয়েছি জনগণের পূর্ণ স্বাধীনতা। কিন্তু পরবর্তীতে আমাদের দেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। তাই এদেশের জনগণ বারবার সত্যিকারের স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছে। যে সরকার জনগণকে শুধু নিপীড়ন ও শোষণ করে ক্ষান্ত হয় না, বরং তাদের ও দেশের সম্পদ লুট করে, তারা নিকৃষ্টতম। আমাদের দেশের মানুষ কঠোর পরিশ্রম করে যে বৈদেশিক মুদ্রা আয় করেছে, কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও তাদের এজেন্টরা ব্যাংক লুট করে সেই টাকা বিদেশে পাচার করেছে। আমাদের অর্থনীতিতে ধস নামিয়েছে। এদের মুখোশ আজ উন্মোচিত, কিন্তু এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। তারা এই জন্য বিন্দু মাত্র লজ্জিত নয়। বাংলাদেশকে গড়তে হলে দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ ও আপোষহীন হতে হবে এবং দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে। আর দুর্নীতির মাধ্যমে তারা যে সম্পদ অর্জন করেছে তা বাজেয়াপ্ত করে জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করতে হবে। এই নিয়ে আরও কিছু বলার আগে দেখা যাক স্বপ্নরাজ্যে কি ঘটছে। শুনলেন শুনলেন দেশবাসী, শোনেন দিয়া মন, ব্যাংকের টাকা লুটের কথা করিব বর্ণন। শোনেন মন দিয়া, শোনেন মন দিয়া, প্রাণ দিয়া আপনাদের জানাই, আর ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে জমাই আমাদের কষ্টের টাকা। আমাদের কষ্টের টাকা ব্যাংকে ফাঁকা তুলতে দেখি নাই, আর পোলা পানের ভরণ পোষণ কেমনে মিটাই করি হায় হায়, করি হায় হায় নাই নাই চেক দিলে ব্যাক। এখন থেকে কেমনে চলবে জীবনেরই ম্যাপ, ভাবি সেই কথা, ভাবি সেই কথা, মাথা ব্যথা দিনে দিনে বাড়ে। জীবন যৌবন শেষ হইল ব্যাংকে টাকা রেখে, এখন কি করি, এখন কি করি, গলায় দড়ি দিতে হবে বুঝি। পাওনাদারে গরু ছাগল কাইড়া নিল সবই মিলে বাপ বেটা, মিলে বাপ বেটা ছাড়ছে ভিটা, খাইলো ১০০০ কোটি টাকা। ভুয়া মালিক ঋণ খিলাবি রাজনীতিতে পাকা, ওরা বড় নেতা, ওরা বড় নেতা কয় কথা মিষ্টি মিষ্টি সুরে। জনগণের টাকাগুলো নিজেরাই নিল লুটে, কেউ বলার নাই, কেউ বলার নাই, কওয়ার নাই, পাওয়ার ওদের হাতে। বেশি কিছু কইলে তোমার গলা দেবে টিপে। কি করার ছিল, কি করার ছিল, বলার ছিল, আমরা সবাই চুপ। প্রশাসনের ক্ষমতা বলে ব্যাংক করেছে লুট, এইবার বোঝো ঠেলা, এখন বোঝো ঠেলা, ছুটে পালা বাপরে বাপরে বাপ। গণেশ আমার উল্টে গেছে, তোমরা করো মাপ। থাকি জেলখানা, থাকি জেলখানা, ময়লাখানা সবই কাছাকাছি। আগে জানলে ব্যাংক লুট করতাম না বাবাজি, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, ঘৃণা করো, যা কিছু বলো। নাকে ধরি কানে ধরি, আর করবো না কখনো এই জালিয়াতি, এই জালিয়াতি ছলচাতুরি দান্দাবাজি বন্ধ। ব্যাংক লুট করেছে যারা তাদের গায়ে গন্ধ, তোমরা চিনে রাখো, তোমরা চিনে রাখো, ঘৃণা করো, মুখে দাও গালি। ওদের জন্য কখনো কেউ করো না খটকালি। সবার ভালো হবে, সবার ভালো হবে, সুখে থাকবে, গড়বে সোনার দেশ। জনতার সামনে আমরা শপথ করি বেশ, আহা বেশ বেশ বেশ। দর্শক মণ্ডলী, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর হয়ে গেছে, কিন্তু এদেশে দুর্নীতির মহাকাব্য আর শেষ হয় না। যে সরকারি ক্ষমতায় আসে সেই সরকারের আমলেই দুর্নীতির কথা শোনা যায়। ক্রমান্বয়ে সেই দুর্নীতি বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে যে যে সরকার উৎখাত হয়ে গেছে তাদের আমলের
দুর্নীতির কথা শুনলে মানুষ বিস্মিত হয় এতটা। এ যেন বেড়ায় ক্ষেত খাওয়ার মতো। এ যেন একটি নৌকায় চাপানোর পর নৌকার মাঝি নিজে লাইফ জ্যাকেট পরে পুরো নৌকাটা যাত্রীসহ ডুবিয়ে দিচ্ছে। দয়া নাই, মায়া নাই। দেশ লুট হয়ে যাক, দেশের টাকা পাচার হয়ে যাক, নিজের পিয়ন কোটি কোটি হাজার কোটি টাকা পার করে দিক, তাতে কি? এই দেশকে কি ভালোবাসি? মোটেই না। এই সময় বাংলাদেশে যাতে আর কখনোই ফিরে না আসে। দুর্নীতি কিভাবে হচ্ছে তার একটি উদাহরণ দেওয়ার জন্য আজকে আমাদের এখানে আছেন ব্যারিস্টার শান্তনুর ইসলাম। শান্তনুর, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টি একটু দিন এবং আপনার যে প্র্যাকটিসের যে ক্ষেত্র সে সম্পর্কে আমাদের কিছু বলুন। আমাকেও এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন ইয়াং লয়ার হিসাবে একটি ল ফার্মে কাজ করছি অ্যাসোসিয়েট হিসাবে, এবং আমি মূলত প্র্যাকটিস করি ব্যাংকিং ল, ফাইন্যান্স এবং ল্যান্ড। তাহলে আপনি তো জানেন যে কি হচ্ছে। আপনার সাথে আমি কিছু কথাও বলেছি। আপনি একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন যে দুর্নীতি কিভাবে হচ্ছে। ব্যাংকিং সেক্টরের দুর্নীতিটা আসলে মানে আপনি যত খুঁড়বেন মাটির নিচে, এটা কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো। আপনি যতটা ভিতরে যাবেন ততটা পাবেন। আমরা টেলিভিশনে বা নিউজে যে নিউজগুলো দেখি যে বড় বড় দুর্নীতিগুলো হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা বা শত কোটি টাকা অমুক জায়গা থেকে নিয়ে গেছে। বাট ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতিটা হয় বা অর্থনৈতিক বিভাগ মানে এই সেক্টরটাতে যে দুর্নীতিটা হচ্ছে, এটা একদম গোড়া থেকে হচ্ছে। যে 10 কোটি টাকা নিয়ে যাচ্ছে সেও দুর্নীতির আশ্রয় নিচ্ছে, যে শত কোটি হাজার কোটি টাকা নিয়ে গেছে তার জন্য এটা আরও বড় উদাহরণ হয়ে যাচ্ছে। সবথেকে বড় দুর্নীতিটা মনে হয় আমার একেবারে পার্সোনাল ব্যাংকিং লেভেলে এটা সব থেকে বেশি হয়। আমরা তো নিউজ পাই মাসে একটা, বছরে একটা, যে হাজার কোটি টাকা বেড়ে গেছে, শত কোটি টাকা বেড়ে গেছে। কিন্তু পার্সোনাল ব্যাংকিং সেক্টরে যেটা হয়, যে বিশেষ করে মর্গেজ প্রপার্টি রেখে আমরা যে এসএমই লোন নিয়ে যাচ্ছি, আমরা যে রিটেল লোন নিয়ে যাচ্ছি, এই এসএমই লোনের সিকিউরিটি ব্যাংক যেটা নিচ্ছে, সেই প্রক্রিয়াতে এত গভীরের দুর্নীতি চলে গেছে। সেই ব্যাংকার থেকে শুরু করে আমরা যে যারা লোনটা নিচ্ছি, যারা গ্রাহক, যারা এর সাথে আরও জড়িয়ে আছে, যারা লয়ার, যারা আরও বিভিন্ন রকম ভেন্ডররা কাজ করছে, সবার মধ্যেই আমি দেখেছি আমার ছোট্ট অভিজ্ঞতায় যে দুর্নীতিটা মনে হয় সব জায়গা থেকে উকি দেয়। তাহলে একটা একটা করে যাই আমরা। শিওর। ধরুন যে মর্গেজ, মানে যে কোনো সম্পত্তি বন্ধক রেখে যে ঋণটা নেওয়া হচ্ছে, তাই তো মর্গেজ, রাইট। সেটাতে দুর্নীতি কিভাবে হচ্ছে? মর্গেজ প্রথমত হয় হচ্ছে যে আমরা যে প্রপার্টিটা বন্ধক রাখি, সেই প্রপার্টি সম্পর্কে প্রথম কিন্তু ব্যাংক যখন জানতে পারে, প্রথম তার কাজ হচ্ছে একজন ব্যাংকের অফিসারকে সেটা ভিজিট করে। এটাই তার প্রথম। অনেক ব্যাংকারের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রথমবারের মতো সে সেই জায়গাটা যাচ্ছে এবং সেই প্রপার্টিটা দেখছে। খুব স্বাভাবিকভাবে এটার আগে পিছের ইতিহাস কেউ জানে না। তো ব্যাংক যখন এটা সিকিউরিটি হিসেবে নেয়, তখন তার জন্য যেটা প্রথম কাজ হয় যে ব্যাংক ওই প্রপার্টির বা ওই সম্পত্তির যে কাগজগুলো আছে, আমরা যেগুলোকে দলিল বলি বা খতিয়ান বলি, পর্চা বলি, তো এগুলোই তো ব্যাংক প্রথমত এটা কালেক্ট করে নিয়ে এসে লয়ারকে দেয়। তাদের যে লয়ার আছে, ট্রাস্টেড লয়ার, সো সেই লয়াররা এটা স্ক্রুটিনাইজ করার পরে সেটাকে যখন তারা সব কিছু লিগালি ক্রস চেক করে নিয়ে তারা যখন বলতে পারে যে না ইটস ওকে, দেন ব্যাংক সেটাকে ভ্যালুয়েশনে পাঠায়। সে ভ্যালুয়েশনটা কিভাবে হয়, সো ওই প্রপার্টির দামটা কত নির্ধারিত হতে পারে বা আজকে বাজারে কত টাকা যাচ্ছে, তার উপর বেস করে কিন্তু ব্যাংক লোনটা দেয়। আপনার প্রপার্টির দাম যদি হয় কথার কথা 10 কোটি টাকা, ব্যাংক চেষ্টা করে 5 থেকে 7 কোটি টাকা লোন দেওয়ার। বাট দুর্নীতিটা কোথায় হয় সেটা হচ্ছে, যখন আমি প্রপার্টিটা নিলাম বা প্রপার্টির ডকুমেন্টসগুলো নিলাম, লয়ারকে ওরা যখন পাঠাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লয়াররা সেই প্রপার্টির ডকুমেন্টসগুলো জেনেও যে এটার মধ্যে কোনো রকম ফোরজারি আছে, অথবা পিছনের দিকে যদি আমি ইতিহাস ঘাঁটি ওই প্রপার্টির, সেই প্রপার্টির চেইন অফ ওনারশিপের মধ্যে কোনো ঘাপলা আছে, যেটা বাংলায় বলে যে একেবারেই ছাড়া অনেকগুলো ভাব আছে, বা কোনো রকম মেলানো যায় না কার কাছ থেকে কার প্রপার্টি আসলো।
এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লয়াররা এটাকে অ্যাভয়েড করে যায়, কখনো ব্যাংক অফিসারের রিকোয়েস্টে, কখনো সেই ক্লায়েন্টের সরাসরি রিকোয়েস্টে। তারা কি অ্যাভয়েড করে যায় নাকি তার এটা সহযোগী হয়? অ্যাভয়েড করার মাধ্যমে সহযোগী হয়, রাইট। এটা সব থেকে সহজ। কারণ হচ্ছে একটা লয়ারে কিন্তু প্রথমেই মাথাতে আসে আমি এটা না করে দিব, এরপরে ব্যাংকার আসে তার কাছে রিকোয়েস্ট নিয়ে, আমার বড় ক্লায়েন্ট আমাকে দিতে হবে, বা আমার পুরনো ক্লায়েন্ট। এরপরে যখন ব্যাংকারের কথা শোনে না, তখন ক্লায়েন্ট এসে হাজির হয়। যদিও ক্লায়েন্টের সাথে লয়ারের কিন্তু কোনোভাবেই সরাসরি যোগাযোগের কোনো নিয়ম বা সুযোগ নাই। না, ব্যাংক অফিসার তাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, নোট দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছে, যে সে আপনি ওখানে সরাসরি যে এসে যোগাযোগ হাজির, করেন। সরাসরি এসে হাজির হচ্ছে। এবং হাজির হওয়ার পরে তার সেই অনৈতিক চর্চা, তার অনৈতিক প্রস্তাব চলে আসে টেবিলের উপরে। এরপরে অনেক আইনজীবী হয়তো সেটা সামলাতে পারেন না, হয়তো সেই ফাঁদে পা দিয়ে ফেলেন। এরপরে উনি যেই প্রপার্টিটা হয়তো ব্যাংকের জন্য কোনোভাবেই সিকিউর হতো না, সেই প্রপার্টি উনি মর্গেজের জন্য হ্যাঁ বলে দিলেন। ব্যাংকার চলে যায় ভ্যালুয়েশন কোম্পানির কাছে, ভ্যালুয়েশন কোম্পানি চলে গেল, কিন্তু ভ্যালুয়েশন কোম্পানি কাজ হচ্ছে ওই প্রপার্টিটা আগে বলেছি বাজার দর নির্ধারণ করা, এবং সেটা প্রপার্টি যে মাপজোক যেটা বলছে, তারপর যেখানে থাকার কথা, বা আমরা যে ম্যাপগুলো ইউজ করি বিভিন্ন সার্ভের সময়, আরএস সার্ভে বা হচ্ছে এসএস সার্ভের সময় যে ম্যাপটা তৈরি হয়, মৌজা ম্যাপ যেটাকে বলে, এই মৌজা ম্যাপ অনুযায়ী প্রপার্টিটা আসলে ওখানে এক্সিস্ট করে কিনা, তারপর সেটা একটা বাউন্ডারি নির্ধারণ করে, যাতে করে পরবর্তীতে এই প্রপার্টি যখন রিকভার করতে যায়, যদি কোনো কারণে ব্যাংকে যদি রিকভার করার প্রয়োজন হয়, সেটা যেন ওই বাউন্ডারি ধরে রিকভার করতে পারে। বাট এই ক্ষেত্রে যেটা দেখা যায়, দুর্নীতির কথা যেহেতু আমরা বলছি, সো এই ক্ষেত্রে এসে দেখা যায় যে এই বাউন্ডারি নির্ধারণ করতে গিয়ে এবং ভ্যালুয়েশন করতে গিয়ে তখন তারা নানানভাবে আবারও সেই একই অনৈতিক প্রস্তাবের গ্যারাজালে পড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে, কিন্তু খুব কম ভ্যালুয়েশন কোম্পানি আছে যারা এটাতে কাটায় উঠে নিজেরা খুব সততার সাথে একটা রিপোর্ট দিতে পারে। সো ওইখানে গিয়ে দেখা যায় যে দুর্নীতিটা মূলত কোথায় হচ্ছে, প্রপার্টির ভ্যালুয়েশন হচ্ছে মাত্র 1 কোটি টাকা, বাট ব্যাংক যেহেতু বেশি লোন দেবে, ব্যাংক অফিসারের এখানে হয়তো ইন্টারেস্ট আছে, ব্যাংকের ম্যানেজারের আছে, তখন তারা ভ্যালুয়েশন কোম্পানিকে নানানভাবে রিকোয়েস্ট করে যে এটার ভ্যালুয়েশন আপনি দেখাই দেন 2 কোটি, 3 কোটি, 5 কোটি। অ্যাজ আ রেজাল্ট এই প্রপার্টি যখন মর্গেজ হয়ে যাচ্ছে, কোনো কারণে যখন লোনটা ডিফল্ট করে, আমরা যেটাকে বলি ঋণ খেলাপি হয়ে যায়, ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরে এই প্রপার্টি রিকভার করতে গিয়ে দেখা যাচ্ছে যে 1 কোটি টাকার এগেনস্টে বা 2 কোটি টাকার এগেনস্টে 50 লাখ টাকার প্রপার্টি দাঁড়ায় আছে। সো 50% থেকে 70% ভ্যালুয়েশন নাই। সো ব্যাংক এদিক থেকে লসে পড়ে যায়। ব্যাংক তো সিকিউরিটি রেখেছিল যে যদি কোনো কারণে ডিফল্ট করে, তখন তার ব্যাংকের জন্য সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই প্রপার্টি তারা সেল করে তারা রিকভার করবে টাকাটা। তো তখন গিয়ে আর টাকাটা রিকভার করতে পারে না। সো এই ছোট ছোট আমরা যদি 50 লাখ টাকার লোন বলি, 1 কোটি টাকার লোন বলি, ইভেন 10-20 লাখ টাকা যারা ব্যবসার জন্য নিচ্ছেন, নিয়ে এই পরে দেখা যাচ্ছে সেই গ্রাহক টাকা নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন, বা হয়তো টাকাটা অন্য কোনোভাবে সে গা ঢাকা দিয়ে চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট তখন সেই ক্লায়েন্টকে আর খুঁজে পাওয়া যায় না। পরে দেখা যায় এই প্রপার্টি সেল করতে গিয়ে ভ্যালু পাওয়া যায় না, ব্যাংক মাঝখান থেকে লসে পড়ে যায়। এই যে গ্যাপটা তৈরি হয়ে যায়, এই গ্যাপের কথা কিন্তু কেউ বলে না, অথচ এই গ্যাপটা গিয়ে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যোগ হয়, এবং আমরা অর্থনৈতিকভাবে দুর্নীতির যে বেড়াজাল, যে শিকার, সেটা আক্রমণের শিকার হই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্নীতি, যেটা একটা রিপোর্টের আকারে আমাদের কাছে আসছে, এত টাকা ঋণ খেলাপি বা মনে করুন যে এত টাকা দুর্নীতি করা হয়েছে, কিন্তু এটা ধাপে 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 এটার সাথে জড়িত, প্রতিটা ধাপে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আইনজীবী যাদের ওপরে দেশের বিশাল দায়িত্ব অর্পিত, আপনি নিজে ব্যারিস্টার, ওকে, তা আপনি প্রফেশনাল এথিক্স সম্পর্কে খুব ভালো করে জানেন। আমাদের এখানে লয়ারদের একাংশ যে দুর্নীতির সাথে জড়িত, তারা প্রতিদিন বাংলাদেশকে হত্যা করছে, কিন্তু দুর্ভাগ্যজনক। তারা ভুলে গেছেন সেই মানে সারা বিশ্বে যারা খ্যাতিমান আইনজীবী, তাদের ঐতিহ্য কথা, এব্রাহাম লিঙ্কনের কথা তাদের মনে নাই, তাদের মনে আবুল কাসেম ফজলুল হকের কথা নাই, তাদের মনে গান্ধীর কথা নাই। তো এরকম অনেক লয়ারের কথা আমি বলতে পারি। তাহলে লয়ারদের যে একটি অংশ, তাদের আজকে সচেতন হওয়ার কি সময় আসে নাই? অবশ্যই এসছে।
আমরা যতবার বলছি যে একটি দুর্নীতিমুক্ত অর্থনীতি আমরা তৈরি করব, রাইট। এই ক্ষেত্রে লয়ারদের ভূমিকা আমি মনে করি অনেক বড় একটা ভূমিকা রাখার সুযোগ আছে। লয়ারদের কাজ দিয়ে, তাদের হাত দিয়ে কিন্তু ডকুমেন্টেশনগুলো হয়। সো ডকুমেন্টেশন যদি এই লয়ার বা আমরা যারা কাজ করার সুযোগ পাই ব্যাংকিং সেক্টরে, তারা যত বেশি সচেতনতার সাথে করব, সততার সাথে করব এবং আন্তরিকতার সাথে করব, এই অর্থনীতি তত তাড়াতাড়ি দুর্নীতিমুক্ত হবে। আপনি 1,000 কোটি টাকার কথা বলেন, আর একেবারে পার্সোনাল ব্যাংকিং ক্ষেত্রে 1 কোটি 10 কোটি টাকার কথা বলেন, প্রত্যেকটা সেক্টরকেই দুর্নীতিমুক্ত করার জন্য এই লয়াররা, আমরা লয়ার সমাজ যথেষ্ট আমি মনে করি এটাতে প্রভাব রাখার একটা বড় সুযোগ আছে। কারণ লয়াররা ওইখানে, আইনজীবীরা ওখানেই কিন্তু পুরো জিনিসটাকে থামাতে পারেন। একদম। বাট এই যে ছোট ছোট ম্যাটারগুলো যে ছোট ছোট জায়গায় হয়ে যাচ্ছে, এই 1-2 টাকা করে যখন জমতে 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 এই বড় অর্থনীতিতে এসে ধাক্কা দেয়, তখন কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর আর ঘুরে দাঁড়াতে পারে না। আর এই দেশের ধরেন গরিব কৃষক, গরিব শ্রমিক, গরিব মানুষরা তারা ভূমিহীন হয়ে যাচ্ছে, তারা রাস্তায় ফুটপাতে আশ্রয় নিচ্ছে। আপনি দেখবেন, আপনি এই শহরে কত দামি দামি গাড়ি চলে, দেখবেন একটি কিশোরী হাতে 2টো ফুল নিয়ে এসছে, কেউ হয়তো তোয়ালে বিক্রি করছে। হ্যাঁ, আমরা তাদেরকে পাশ কাটিয়ে যাচ্ছি। আর অথচ অন্যদিকে আপনার অন্যের জমি মেরে, রাষ্ট্রীয় কোষাগার খালি করে, বিদেশের টাকা পাচার করে ভালো আছে, এবং তারা রাজনৈতিক দলের কিছু কিছু রাজনৈতিক দলের মদতও পাচ্ছে। তারা হয়তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টারও হচ্ছে, এবং এটা দুর্ভাগ্য এই দেশের জন্য। শান্তনুর, আগামীতে আপনার কথা আমরা আরও শুনবো। আজকে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। 1971 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে শোষিত ও নিপীড়িত বাঙালি জাতি স্বাধীনতা অর্জনের স্পৃহায় ছিল অদম্য। অগ্নিঝরা সে উত্তাল দিনগুলোতে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠে উচ্চারিত হলো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চের গভীর রাতে বাঙালিদের উপর পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত আক্রমণের মধ্য দিয়ে শুরু হলো মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা অফিসার ও সৈনিক, ছাত্র জনতা সবাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল। বঙ্গবন্ধু যখন পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী, সেই দুঃসময় এগিয়ে এলেন এমন একজন যাকে দেশবাসী তখনও চেনেই না। তিনি হলেন 8ম বেঙ্গল রেজিমেন্টের 2য় অধিনায়ক মেজর জিয়া। সেই সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে তার নির্ভীক ও দৃঢ় কণ্ঠের স্বাধীনতার ঘোষণা প্রতিরোধ গড়ে তোলার জন্য জনমনের সাহস সঞ্চারিত করে। আমাদের স্বাধীনতা অসংখ্য মানুষের প্রাণদান আর আত্মত্যাগের ফসল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এদের অধিকাংশের কথা আমরা অনেকে জানি না। স্বাধীনতার পরপরই তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কার্যকরী ও আন্তরিক চেষ্টাও করা হয়নি। এরকম একজন হচ্ছেন 1971 পাকিস্তান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মনজুরুল হক, ও পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন শহীদ রফিকুল আলম মোহাম্মদ খায়রুল বাশার। আজকের এই প্রতিবেদন তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। ফ্লাইট লেফটেন্যান্ট মনজুরুল হক পাকিস্তান বিমান বাহিনীর নির্ভীক তরুণ বাঙালি বৈমানিক। তার দক্ষতা, সাহসিকতা ও ব্যক্তিত্ব দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে বাঙালি বৈমানিক অপ্রতিরোধ্য।
তিনি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ জয় করে ফিরেছেন। তার জীবনের মূল মন্ত্র তখন জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। খুব কম বয়সে সার্গোদায় পড়তে গিয়েছিলেন যুদ্ধ বিমানের বৈমানিক হবেন এই প্রতিজ্ঞা নিয়ে। শপথ নিয়েছিলেন সারা জীবন চিরকুমার থাকবেন। কিন্তু তিনি তখনও জানতেন না শত্রুর ক্ষেপণাস্ত্র তাকে ভূপাতিত করতে না পারলেও এক সুদর্শনার প্রেমের মিসাইল তাকে ভূপাতিত করবে। প্রথম দর্শনেই তিনি ধরাশায়ী। না, কোনো প্যারাসুট তাকে সেদিন রক্ষা করেনি। ইংরেজি সাহিত্যের ছাত্রী মলির সাথে প্রথম দেখা 1967 সনের মার্চে। ভালো লাগার মুগ্ধতায় মঞ্জুর ভুল করে মলির জন্মদিনের 1 মাস আগেই তাকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে প্রমাণ করেছিলেন যে শুধু তিনি নন, তার মনও তখন আকাশে উঠছে। এরপর এলো 1969, 9 জানুয়ারি। শুরু হলো তাদের যৌথ জীবনের যাত্রা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন মা, তুমি আমার সারা বেলা। 25 তারিখের আগে কিন্তু একটা ঘটনা হয়েছিল, সেটা ঠিক আমার খেয়াল নেই, ওটা 23 না হলে 24 তারিখ। আমার হঠাৎ একটা রেডিও মেসেজ আসলো, আমাকে কন্ট্রোল রুমে ডাকলো যে স্যার আপনার জন্য একটা রেডিও মেসেজ আছে, এটা একদম পার্সোনাল। হেডসেট তুলে আমি দেখলাম যে একটা বাঙালি অবজার্ভার ইউনিট থেকে আমাকে জিজ্ঞেস করছে, বলছে স্যার ব্যাপার খুবই খারাপ, আমার মনে হয় যে আমি যদি অপেক্ষা করি তাহলে মরে যাব, আপনি যদি অর্ডার দেন তাহলে আমাদের কি আগে অ্যাকশন নিতে হবে। আমি বললাম দেখো, আমি তো এখান থেকে বলতে পারি না, এখানে এখনও কিছুই হয়, তোমার অবস্থা হলো সেটা ঢাকার বাইরে, আর তোমাকে বোঝা উচিত কি করতে হবে। ইন এনি কেস যদি দরকার হয় অ্যাকশন নাও, ফায়ার করো, বাস। আমি বলে চলে আসছি। তো পরে জানলাম যে ওই কথাটার কতটুকু গুরুত্ব ছিল। কাজের থেকে শুনলাম তখন যে আমার সমস্ত ইউনিটগুলি মারামারি হয়েছে, বেশিরভাগ পাঞ্জাবি মারা গেছে, বাঙালি কয়েকজন মারা গেছে, আর বাকি যারা ছিল তাদের খবর আমাকে আর দিচ্ছে না। আমার শুধু লোক মরে নাই, আমার ওই অফিসারটাকেও মেরে ফেলেছে। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ এয়ারফোর্সে আর কোথাও কিছু হয়নি, খালি আমার ইউনিট যুদ্ধ করেছে। তো ইতিমধ্যে এপ্রিল মাসের মাঝামাঝি আমি যখন কাজে ফেরত গেলাম, আমাকে জিজ্ঞেস করলো যে তোমার লোকজনের সম্বন্ধে থেকে তুমি কোনো খবর পেয়েছো নাকি? আমি বললাম না, আমি তো কোনো খবর পাইনি। মে মাসের 10 তারিখে আমি সকালে বেস কমান্ডারের সাথে দেখা করতে গেলাম। দেখা করার সাথে সাথে হঠাৎ দেখলাম যে ওনার অফিসে আসলো ওয়াহিদ কুকার, ফ্লাইট লেফটেন্যান্ট। তো সে তখন স্কোয়াড লিডার হয়ে গেছে। আমাকে বেস কমান্ডার বললো যে তুমি ওর সাথে যাও, ব্যবস্থা করে দেবে। ভিতরে যাওয়া মাত্র আমাকে বললো আমি তোমাকে অ্যারেস্ট করছি, যে তুমি দেশের বিরুদ্ধে তুমি কাজ করেছো সেজন্য। আর সে সঙ্গে সঙ্গে আমার অফিসার র্যাঙ্কের যতগুলি এপুলেট আছে সেগুলি বের করে নিল, আমার যত ইনসিগনিয়া ছিল পাকিস্তান এয়ারফোর্সের সব নিয়ে গেলো, আমার বেল্ট নিয়ে গেল, আর একটা সেন্ট্রিকে ডাকলো আর বললো যে নিয়ে যাও। খুব হাসতে হাসতে আমাকে বাদ দিয়ে আমার পিছনে মারতে মারতে আমাকে একটা ছোট্ট সেই অ্যামিনিশন রাখার জায়গায় নিয়ে গেল।
আমাকে যখন ধাক্কা দিয়ে ভিতরে ফেললো, অন্ধকার, আর দেখলাম ওখানে মাটির উপর শোয়া কয়েকজন লোক। ইতিমধ্যেই দেখি যে একদল সৈন্য আসলো, খুব হাসতে হাসতে আসলো, দমাদম মারা শুরু করলো আমাকে রাইফেলের বাট দিয়ে। একজন আমাকে উপর করে আমার পিঠের উপর তার পুরা বুট শুদ্ধ, অ্যামিনিশন বুট শুদ্ধ উপরে আমার উপর লাফ দিতে থাকলো, লাফ দিয়ে আমার পিঠের উপর। আর আরেকজন তার হাতে ব্যাটন ছিল, ব্যাটন দিয়ে আমার মাথায় মারা শুরু করলো। আমি তো ব্যথা তো অসম্ভব, কিন্তু সব থেকে বেশি হলো যে মুহূর্তের মধ্যে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেল। কোথায় ছিলাম? আর সব থেকে আমার বড় চিন্তা ছিল যে আমার ওয়াইফ কোনো সময় একদিনের জন্য আমাকে ছাড়া ছিল না। আমার সব থেকে বড় চিন্তা ছিল ওর কী হবে এখন। আমার ভাই ক্যাপ্টেন বাশার, উনি আমার বাবা মার 7 সন্তানের মধ্যে সেকেন্ড চাইল্ড। ক্যাপ্টেন বাশার একটি পারিবারিক ঐতিহ্যের মধ্যে মানুষ হয়েছেন। আমার বাবা সে সময়কার ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে অঙ্কে অনার্স নিয়ে স্ট্যান্ড করে উত্তীর্ণ হন। আমার নানা রংপুর জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন, উনিও উকিল ছিলেন, ওনার নাম বাশার সাহেব ছিল। আমার নানার নামেই আমার ভাই ক্যাপ্টেন বাশারের নামকরণ করা হয়। আমার ভাই ছাত্র জীবনে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। উনি সে সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হন। তারপরে উনি রাজশাহী কলেজ হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বিএসসি পড়তেন। সে সময় তিনি আর্মিতে যাওয়ার একটা সুযোগ পেয়ে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে জয়েন করেন। শেষ সময়টা ছিল খুব সম্ভব 1961 সাল। অদম্য মনের বল ছিল আমার মায়ের, এবং এই মনের বলটা আমার মা বলতেন যে এই মনের বলটাই আমার ভাই বাশার সাহেব পেয়েছেন। এবং বাশার সাহেবের পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের একটি ব্রোশিওরে আমি দেখেছিলাম, বাশার সাহেব সম্পর্কে বলা হয়েছে যে জেন্টলম্যান ক্যাডেট জিসি বাশার পজেসেস এ ডগমেটিক উইল পাওয়ার। ওনার মনটা ছিল খুবই নরম, কিন্তু ওনার অদম্য মনোবল ওনাকে নীলফামারীর মতো একটি মহকুমা শহর থেকে কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে নিয়ে গিয়েছিল। উনি বাঙালি জাতীয়তাবাদে মনে প্রাণে বিশ্বাস করতেন। অ্যাজ ফর এক্সাম্পল, একটা দৃষ্টান্ত আমি এখানে সাইট করছি। উনি যখন চিটাগংয়ে স্টেশন সাপ্লাই ডিপো এসএসডির অফিসার কমান্ডিং হিসেবে আসলেন, তখন যে বিদায়ী অফিসার কমান্ডিং, উনি পাঞ্জাবি ছিলেন, উনি ওনাকে বলেছিলেন যে আপনি একটু আমার সাথে এসে দেখা করেন। তখন ক্যাপ্টেন বাশার বলেছিলেন, আমিও অফিসার কমান্ডিং, আপনিও অফিসার কমান্ডিং, কাজে আপনি এসেই আমার সাথে দেখা করেন। ঢাকায় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। এমনি অবস্থায় আমি ঢাকা থেকে চট্টগ্রামে আমার ভাই যেখানে স্টেশন সাপ্লাই চিটাগাং ক্যান্টনমেন্টের স্টেশন সাপ্লাই ডিপোর কমান্ডিং অফিসার ছিলেন, তার সাথে দেখা করার জন্য আমি চট্টগ্রামে যাই। যখন 23শে মার্চ অসহযোগ আন্দোলনের যখন চূড়ান্ত রূপ লাভ করতে যাচ্ছে, সেই 23শে মার্চের যখন সারা দেশে কোথাও পাকিস্তানি পতাকা উড়তে দেখা যায় নাই, তখন আমার ভাই তার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে প্যারাম্বুলেটরে করে বাংলাদেশের পতাকা উড়িয়ে নিয়ে দিয়ে সারা ক্যান্টনমেন্ট প্রদক্ষিণ করেন। এবং সে সময় আমি আমার ভাইয়ের সাথে ছিলাম, আমিও তার সাথে সাথে ক্যান্টনমেন্ট প্রদক্ষিণ করি। চট্টগ্রামে আমার ভাইয়ের বাসাটি নতুন পাড়ায় স্টাফ কোয়ার্টারে অবস্থিত ছিল। তো আমি ওখানে গিয়ে লক্ষ্য করলাম যে আমার ভাই ভীষণ ব্যস্ত, বিভিন্ন বাঙালি আর্মি অফিসাররা আসছেন, তারা নানান রকম সলা পরামর্শ করছেন এবং পরবর্তী কার্যক্রম কি হবে সেটা নিয়ে তারা
যথেষ্ট আলাপ আলোচনা করছেন। একদিন বিকেলে আমি বাইরে থেকে বাসায় এসে দেখি যে ড্রয়িং রুমে আমার বড় ভাই ক্যাপ্টেন বাশার আরেকজন আর্মি অফিসারের সাথে কথা বলছেন, তার সাথে তার স্ত্রী এবং তার 2 বাচ্চাও সেখানে ছিলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে পড়লে আমার বড় ভাই ওনার অফিসারকে দেখে বলেন যে স্যার, এ হলো আমার ছোট ভাই, এ লন্ডন থেকে ফিরেছে। এবং আমার দিকে তাকে বলেন উনি হলেন মেজর জিয়া, বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড। আমি শহীদ ক্যাপ্টেন খায়রুল বাশার সাহেবের ছোট বোন। আমার নাম সাকিনা বেগম পুতুল। 1971 সালে আমার বয়স ছিল 19 বছর। ভাবিকে আর আমার বড় ভাই ক্যাপ্টেন খায়রুল বাশার সাহেবকে পাকিস্তান আর্মিরা বন্দি করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসে, চিটাং ক্যান্টনমেন্ট থেকে। ভাবির তখন কোলে একটা বাচ্চা, মেয়েটা ছিল, আর তিনি ছিলেন অ্যাডভান্স স্টেজ, একদম মানে অন্তঃসত্ত্বা ছিলেন। ওনার বাচ্চা হলো জুলাই মাসে, বলল যে ওনাকে খবরটা দিবেন, বাচ্চা হয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা ওনাকে খবরটা জানাবো। কিন্তু তখন তো আমার বড় ভাইকে শেষ করে দেওয়া হয়েছিল। একদিন ক্যাপ্টেন মোয়াজ্জেম আমার বড় ভাইয়ের ইউনিফর্ম ওখানে ভাবির কাছে গিয়ে জমা দেয়, সমস্ত র্যাঙ্কগুলো খুলে ফেলে শুধু ইউনিফর্ম খাকি কাপড়গুলো ভাবির কাছে জমা দেয়। উনি আর্মি সার্ভিসেস কোরের অফিসার ছিলেন এবং চিটাগংয়ে পোস্টেড ছিলেন। আমার সাথে ওনার এমনি দেখাশোনা হয়েছে একবার দুবার, কিন্তু খুব ঘনিষ্ঠতা ছিল। উনি আমার চেয়ে সিনিয়র ছিলেন আর্মিতে। একটা সময় যখন আমরা স্টেশন কনফারেন্স হলো, অফিসারদের কনফারেন্স হলো 10th of March, 1st মার্চের যে ঘটনা, অধিবেশন বন্ধ ঘোষণার পরপরই চিটাগংয়ে প্রচণ্ড ধরনের রায়ট হয়েছিল বাঙালি বিহারি। সেখানে আমরা মার্শাল ডিউটি করতে গিয়ে চিটাগং সার্কিট হাউসে আমাদের হেডকোয়ার্টার স্থাপন করি এবং সেখানে আমি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের স্টাফ অফিসার হিসেবে আমি কাজ করছিলাম। তো সেই সময় যেহেতু পাকিস্তান আর্মি তখন ব্রিগেডিয়ার মজুমদারের উপরে সন্দেহ প্রকাশ করছিলেন যে তিনি তার সৈন্যবাহিনী নিয়ে হয়তোবা বিদ্রোহ ঘোষণা করতে পারেন, সেই জন্য ব্রিগেডিয়ার মজুমদার বলা যায় কিছুটা মাস্ক পজিশন সৃষ্টি করার জন্য একটা স্টেশন অফিসার্স কনফারেন্স ডেকেছিলেন, যেখানে পাঞ্জাব রেজিমেন্ট, বেলুচ রেজিমেন্ট, এয়ারফোর্স, নেভি, এম্বার্কেশন এবং অন্যান্য যে ইউনিটগুলি রয়েছে, বিডিআরের সেক্টর কমান্ডার সহ সবাইকে ডেকেছিলেন। এবং সিংহভাগ অফিসারই পাকিস্তান থেকে এসেছেন, সেই সব অফিসারদের সহ একটা মিটিং করেন এবং সেই মিটিংয়ে ব্রিগেডিয়ার মজুমদার পাকিস্তানের সংহতি এবং পাকিস্তানের বলা যায় যে পাকিস্তান হ্যাজ কাম টু স্টে, এই ধরনের একটা জোরালো বক্তব্য রাখেন এবং বলেন যে অফিসারদের ভয় পাওয়ার কিছু নেই এবং পাকিস্তান অবশ্যই একটা সঠিক পথে যাবে বলে তিনি অফিসারদেরকে কিছুটা ধমকের সুরেও কাউকে কথাবার্তা বললেন, যাতে করে পাঞ্জাবি অফিসার যারা ছিলেন তারা ওনার প্রতি সন্তুষ্ট হন। এবং সেইটা ফলটা আমরা পেয়েছিলাম, যেহেতু কর্নেল শিগরি, কর্নেল ফাতিমি, তারপরে কমোডোর মমতাজ, কমান্ডার আজিম, যারা সবাই পাকিস্তান এবং বাবর যুদ্ধজাহাজের কমান্ডার ছিলেন, ওনারা খুব উৎফুল্ল চিত্তে বলেছিলেন যে ইয়ে তো সাচ্চা পাকিস্তানি নিকালা, যে উনি একজন প্রচণ্ডভাবে পাকিস্তান প্রেমিক হিসেবে ওরা ওনাকে বিবেচনা করলো। এবং সেই জন্য আমরাও খুব খুশি হয়েছিলাম যে ব্রিগেডিয়ার মজুমদারের উপরে তারা হাত দিতে যাবে না বা তাকে বদলি করতে যাবে না। কিন্তু ওইখানে ক্যাপ্টেন বাশার প্রথমবারের মতো আমার কাছে আসলেন এবং এসে রাগত স্বরেই, অনেকে শুনেছেনও তার কথাবার্তাটা, বললেন যে ব্রিগেডিয়ার,
বাঙালি হিসাবে একজন অত্যন্ত কাপুরুষতা প্রদর্শন করেছেন। মানে উনি বললেন ইংরেজিতে যে হি ইজ এ ডিসগ্রেস টু অল দ্য বেঙ্গলিজ, এবং সেখানে ওনার যে ন্যাশনাল স্পিরিটটা এটা আমাকে খুব মুগ্ধ করেছিল। এবং আমি ওনাকে বলেছিলাম যে এইভাবে না বলে, যেহেতু অনেক অফিসার বাইরের দিকে তাকিয়ে আছে এবং আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি শান্ত হয়ে বসেন। সে বলতেছিল যে যেই দেশে আমার সম্মান করতে জানে না সেই দেশের লোকজন যদি আমার কথা শুনেও আমার প্রতি বিরূপ হয়, আমার কিছু যায় আসে না, এবং তাদেরকে আমরা কোনো না কোনো সময় উইল থ্রো দেম আউট ফ্রম দিস কান্ট্রি। তো ওই যে স্পিরিটটা কিন্তু উনি যখন, আমি 24 তারিখ আমাকে এবং ব্রিগেডিয়ার মজুমদারকে তারা ঢাকায় নিয়ে আসে, সুতরাং এর পরের ঘটনা আমি জানতাম না। আমি যেটা শুনেছি যে 25 তারিখ রাত্রেই ওরা তাদেরকে ডিজার্ম করে ফেলে এবং ওনারা ঘুমন্ত অবস্থায় ওনাদেরকে, উনি অবশ্য গার্ড ডিউটির জন্য যাচ্ছিলেন পিস্তল নিয়ে, যেটা বলা হয়েছে আমাকে, আমি ওইখানে ছিলাম না, যে উনি সামান্য সময় পেয়েছিলেন, তখন অস্ত্র বের করে উনি তার সিপাহীদেরকেও অস্ত্র দিয়েছিলেন বলে তারা বলেছেন আমাকে। এবং সেই অবস্থায় তাকে ধরে এনে তারা অকথ্য নির্যাতন করে তাকে হত্যা করেছে। এই হত্যাটা আমার কাছে খুব খারাপ লাগছে এই জন্য যে ওনারা একসাথে, আমরা সবাই পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করেছিলাম, ওনার যদি কোনো দোষ হয়ে থাকে সেখানে কোর্ট মার্শাল করে উনি ফায়ারিং স্কোয়াডে ওনাকে মারতে পারতো, কিন্তু এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়ে ওনাকে যে তারা হত্যা করেছে, এটা অত্যন্ত নৃশংস একটা কাজ এবং অত্যন্ত কাপুরুষের একটা কাজ। ক্যাপ্টেন রফিকুল আলম মোহাম্মদ খায়রুল বাশার, ওনার জন্ম 1941 সালে নীলফামারীতে সবুজ পাড়ায়। উনি আইএসসি পাশ করেন রাজশাহী কলেজ থেকে এবং বিএসসি পাশ করেন পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে 1964 সালে। চট্টগ্রামের সশস্ত্র যুদ্ধের বা আমাদের প্রতিরোধ যুদ্ধের বা মুক্তিযুদ্ধের যেই শুরুর কথাটা আমরা বলছি, সেটি দুটি ধারা ছিল। একটি ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস, পরবর্তী যেটা বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামে পরিচিত, যেটার সেক্টর অ্যাডজুটেন্ট, চট্টগ্রাম সেক্টর অ্যাডজুটেন্ট ছিলেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ওনার নেতৃত্বে উনি ইপিআরদের সংগঠিত করেন এবং উনি যুদ্ধ করেন। আরেকটি ধারা ছিল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটি কেবল 30শে সেপ্টেম্বর 1970 সালে গঠিত হয়, যেটির উপ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান এবং অধিনায়ক ছিলেন একজন অবাঙালি পাকিস্তানি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রশিদ জাঞ্জুয়া। তাকে হত্যা করা হয়, পাকিস্তানি অফিসারদেরকে হত্যা করা হয় এবং এই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে। ক্যাপ্টেন খায়রুল বাশার সম্বন্ধে আরও একটু যেটি বলতে হয় যে উনি খুব সম্ভবত উনি যে বাঙালি পরবর্তীতে যারা বিদ্রোহ করেছেন, উনি যে তাদের সাথে যোগাযোগ করেছেন, দেখা করেছেন, ওনাদের সমন্বয় সবাই গিয়েছেন, এটা হয়তো পাকিস্তানি দের গোচরীভূত হয়ে থাকতে পারে, অর্থাৎ পাকিস্তান ইন্টেলিজেন্স বা পাকিস্তান সামরিক বাহিনীর, যার জন্য ওনাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে ওনাকে ঢাকায় শেরে বাংলা নগরে, যেখানে ফিল্ড ইন্টারোগেশন সেন্টার এফআইসি বলতো, সেখানে আনা হয়। এখানে একটু জানার জন্য বলছি, এফআইসিতে আমাদের অনেক অফিসারকে নির্যাতন করা হয়েছে। মেজর জেনারেল ইশফাকুল মজিদ, যিনি 1951 সালে মেজর জেনারেল হিসাবে একজন বাঙালি অফিসার রিটায়ার করেন 1951 সালে, যার কমিশন 1924 সালে, যিনি আইয়ুব খানের সিনিয়র ছিলেন। আমরা অনেক বাংলাদেশিরা আমরা তার নামও জানি না। ওনার তখন 71 বয়স। ওনাকেও এই শেরে বাংলা নগরে এই ফিল্ড ইন্টারোগেশন সেন্টারে ওনাকে নির্যাতন করা হয়েছে। আমিও বন্দী ছিলাম ওই 71-এ কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পটা ছিল আপনার, যখন আপনি ক্যান্টনমেন্টে ঢুকবেন, বাম দিকে দেখবেন এয়ারফোর্সের একটা অ্যামিনেশন ডিপো আছে, একটা ফরেস্টের মতন দেখবেন বাম দিকে, ওটার মাঝখানে ছোট ছোট কিছু সেল আছে, ঘর, ওইখানে আমরা বন্দী ছিলাম। এক একটা রুম খুব ছোট সাইজের রুম, কত হবে এক একটা রুমের সাইজ, ধরেন আই থিঙ্ক 12 ফিট বাই 7 ফিট 8 ফিট এরকম হবে। আমরা 5জন 6জন করে এক এক রুমে ছিলাম। যারা প্রমিনেন্ট, যাদের কথা মনে পড়ছে আমাদের সাথে আমরা বন্দী ছিলাম, যেমন শমশের মোমিন চৌধুরী, উনি ইনজিওর্ড, কোমরে যুদ্ধ করা অবস্থা গুলি খেয়ে উনি আমাদের সাথে ছিলেন। মেজর কামাল বলে এক ভদ্রলোক ছিলেন, ডাক্তার, উনি বোধহয় বেঁচে নেই বোধহয়, এখন আমি শিওর না। তারপরে কনফিডেন্স সিমেন্টের যে চেয়ারম্যান ও গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর বিক্রম বোধহয় উনি ছিলেন আমাদের সাথে। উইং কমান্ডার মঞ্জুর ছিলেন, খুব ব্রিলিয়ান্ট পাইলট, খুব চমৎকার লোক।
সিভিলিয়ানদের মধ্যে যাদের নাম মনে পড়ে, আইবুর রহমান সাহেব যিনি পরে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, মিস্টার আবদুল্লাহ যিনি পরে পিএসসির চেয়ারম্যান হয়েছেন, এরকম অনেকের নামই বলতে পারি, এরা আমাদের সাথে বন্দী ছিলেন। তা আপনি যার সম্বন্ধে জিজ্ঞেস করছেন আমাকে, ক্যাপ্টেন বা মেজর বাশার, আমার ধারণা ছিল ওনার র্যাঙ্ক ছিল মেজর। উনি অনেক সিনিয়র লোক। আমরাও কিছুদিন এক রুম, একটা সেল আবার চেঞ্জ হতো, মানে আমরা ধরেন আজকে এই সেলে, কালকে আবার ওই সেলে চেঞ্জ করতো কিছুদিন পরপর। তো বাসার সাহেবের সাথে আমার মনে পড়ে, কবে তারিখ যদি জিজ্ঞেস করেন আমি ঠিক এখন এক্স্যাক্টলি বলতে পারবো না ওনাকে কবে ধরে নিয়ে আসছিল। তো উনি ছিলেন, ওখানে আরেকজন ভদ্রলোক ছিল ক্যাপ্টেন হুদা, আমার আর্টিলারি অফিসার। বাসার সাহেব ছিলেন সাপ্লাইড, আমার মনে আছে। তা এরাও আমাদের সাথে বন্দী ছিলেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম কে কোথা থেকে কীভাবে ধরা পড়েছে, আমরা জিজ্ঞেস করতাম। তো ওনারা বলেছিলেন যে ওনাদেরকে ধরে নিয়ে আসার একটা বোধহয় একটা মেজর কারণ হচ্ছে এরা ওই মার্চের 20-21 তারিখের দিকে এরা 32 নম্বরে বঙ্গবন্ধুর সাথে দেখা করার চেষ্টা করেছিল। আমি জানি না দেখা করতে পেরেছিল কি না, কী ব্যাপার সেটা হয়তো আরেকদিন আলাপ করব। তো ওখানে যায়, এটা নিশ্চয়ই গোয়েন্দারা জানতো, তো তাকে ধরে নিয়ে এসেছিলো। তো বাশার সাহেবকে আমার যতটুকু মনে পড়ে মেরে ফেললো 10ই মে, কারণ আমাদেরকে ইন্টারোগেশন করতে নিয়ে যেত হাঁটায় কাছাকাছি এক জায়গায়, কোথায় নিতে আমি বলতে পারবো না, কারণ চোখ বন্ধ করে নিয়ে যেত, কিন্তু ইট মাস্ট বি ভেরি নিয়ার, কারণ হাঁটায় নিয়ে যেত। তো ওখানে আমাকে পিটেছে যাই হোক। তো রাত্রে আই কুড হিয়ার হিজ ক্রাই পাশের রুম থেকে, এবং সকালের দিকে আর ওনার চিৎকার শুনিনি। আমি পরে সিপাহীদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে তাকে পিটায় মেরে ফেলা হয়েছে। অফকোর্স আমাদের ওখানে যারা আমরা বন্দী ছিলাম, আমাদের কোনো রেকর্ড ছিল না যে কে কে বন্দী কোথায়, এটার কোনো রেকর্ড নাই, অফিসিয়ালি কাউকে জানানো হয়নি। কাজে ওনার মৃত্যুর খবরটা ওনার ফ্যামিলিও জানতো না। কয়েক বছর পরে আমি তখন ম্যান পাওয়ারের ডাইরেক্টর, আমার মনে 1979 কি 80 হবে, এক ভদ্রলোক আসলেন, উনি ইঞ্জিনিয়ার। উনি বললেন যে ওনার ভাই, উনি খবর পেয়েছেন যে আমি তার সাথে বন্দী ছিলাম। তা আমার জিজ্ঞেস করলে, আপনি কি ওনার সম্বন্ধে বলতে পারবেন কিছু? আমরা তো কিছু জানি না ওনার সম্বন্ধে। তাই আমি বললাম জি আমি বলতে পারি, ওনাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। এবং আমার কাছ থেকে ওই ডেট নেই, আমার যতটুকু মনে পড়ে ডেটটা কারেক্ট, ডেট নেই। ওনার বাড়িতে বোধহয় নীলফামারী ওনার বাড়ি, ইফ আই রিমেম্বার কারেক্টলি। ওখানে দেখেছেন প্রতি বছর ওনারা মিলাদ পড়েন ওনাদের ফ্যামিলি। বাশারের ব্যাপারটা একদম আলাদা ছিল। বেচারা তখন মেজর জিয়া ওনার আন্ডারে ছিল, ফাইট করেছে চিটাগাঁয়ে, ফাইট করে যখন রিট্রিট করার কথা, এবং সে তার ওয়াইফ তখন প্রেগনেন্ট ছিল, তার ওয়াইফকে নিয়ে সে পালাচ্ছিল এবং চলেও গিয়েছিল প্রায়। তো বললো তাকে অনেক মেরেছে তার উপর। এবং আমিও দেখেছি প্রত্যেক দিন যখন যারা একটার পর একটা দল আসতো মারধর করার জন্য, বাসার উপর একটু বেশি নজর থাকতো, তার উপর বেশি রাগ থাকতো। তো ইতিমধ্যে একজনকে নিয়ে গেল, একজন আমাদের যে সিভিলিয়ান ছিল তাকে একদিন নিয়ে গেল, আর সে আর ফেরত আসলো না। তার বদলে আসলো আরেকটা এয়ারফোর্স অফিসার আমার, সে মেইনটেন্যান্স অফিসার ছিল হাবিবুর রহমান। একদিন তারা এসে বাশারকে নিয়ে গেল। সে পয়লা রাতে ফেরত আসলো না, পরের রাতেও ফেরত আসলো না, তৃতীয় রাত্রেও ফেরত আসলো না। তারপরে রাত্রেবেলা হঠাৎ দরজাটা খুলল, তারপর ধপাস করে একটা জিনিস আমাদের মাঝখানে পড়লো। তো আমরা তো কিছু করতে পারছি না তখন, কারণ দরজা খোলা, সেন্ট্রিরা দেখছে। তো আমরা চুপ করে আছি। তখন একজন সেন্ট্রি আসলো, এসে খুব হাসলো, বলল এই তোমার অফিসার আর এই তোমাদের বীরত্ব। অবশ্য 3 দিন লেগেছে তাকে মারতে, কিন্তু দেখো এখন কি বীর পুঙ্গব, সে মরে আছে, শেষ পর্যন্ত মরেই গেল। তার থেকে বুঝলাম যে বাশারকে মেরে ফেলা হয়েছে। তারপর তার বডিটা সরিয়ে নিয়ে চলে যায়। তা আমাদের সকলেরই তো মনের অবস্থা খুবই খারাপ। তারপর পরের দিন যখন আমরা লাইন আপে যাই হাত মুখ ধোয়ার জন্য, তখন আরেকটা দলের সাথে রাস্তায় দেখা হয় এবং চুপচাপ একটু কথাবার্তা হয়ে যায় এরকম। তো একজনে বলল যে আপনাদের ছেলে কি বাশার বলে একজন ছিল আর্মি? তো আমরা বললাম হ্যাঁ।
বললে আমাকেও নিয়ে গেছিলো ইন্টারোগেশনের সেম টাইম। আমি দেখেছি ওকে একটা ফ্লোরে একদম ল্যাংটা স্প্রেড ইগল করে তার 2 হাত আর 2 পা একেবারে এক্সটেন্ড করে বেঁধে বলে যে তার উপর দিয়ে সে মারতেছিল, সে লাঠি দিয়ে। তারপর বলে যে কন্টিনিউয়াসলি মারছিল তাকে, যতদিন ও দেখেছে যে তাকে একটার পর একটা এসে তাকে মারছিল। বলল, আমাদেরকে জিজ্ঞেস করলো, বললো কি ফেরত এসছে? তখন আমরা বললাম যে না, ও মারা গেছে, শহীদ হয়েছে। তো তখন ভদ্রলোক খুবই দুঃখিত হলো আর কি। এরকম অন্য আরও যে সেলগুলি ছিল ওখান থেকে আমরা খবর পেতে শুরু করলাম যে লোকজন এরকম ইন্টারোগেশনের সময় নিয়ে যায় এবং মেরে ফেলে যখন ঠিক পায় না। তবে বাশারের উপর তাদের বেশি রাগ ছিল, কারণ সে যুদ্ধ করেছিল। 1971 সালে পাকিস্তানি সৈন্যবাহিনীর যে নৃশংসতা আমি দেখেছি এবং মৃত্যুর হাত থেকে যেভাবে বেঁচে গেছি, সেই স্মৃতি আজও আমাকে বিহ্বলিত করে। তাহলে যারা নির্যাতিত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ও তাদের স্বজনদের বেদনার গভীরতা ও ব্যাপ্তি কতটুকু ছিল, আমরা কি তা উপলব্ধি করতে পারি? 1971-এ ঢাকার যাত্রাবাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালায়, তা থেকে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পাওয়ার পর আমি প্রতিদিন যার মৃত্যু কামনা করেছিলাম, সে হচ্ছে জেনারেল টিক্কা খান, যার নেতৃত্বে অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল। আমার সেই তালিকায় পরে আরও অনেকের নাম যুক্ত হয়েছিল, এদেরকে আমি কখনো ভুলিনি। এর বহু বছর পর 1988 সালের ডিসেম্বর মাসে সাপ্তাহিক এখনই সময় পত্রিকার সম্পাদক হিসাবে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক কনফারেন্সে আমার অংশগ্রহণের সুযোগ আসে। আমি সেই সময় জেনারেল টিক্কা খান, জেনারেল নিয়াজি ও জেনারেল রাও ফরমান আলীকে খুঁজে বের করার ও তাদের প্রশ্নের মুখোমুখি করার পরিকল্পনা করি। পাঞ্জাবের গভর্নর হিসাবে টিক্কা খান সার্ক কনফারেন্সে উপস্থিত ছিলেন। আমি সরাসরি তার সাথে দেখা করে নিজের পরিচয় দিয়ে তার সাক্ষাৎকার গ্রহণের প্রস্তাব দিই। অনেকটা দ্বিধান্বিতভাবে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হন। পরের দিন 29 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে গভর্নর হাউসে আমি তার সাক্ষাৎকার নিই। এই প্রথম তিনি কোনো বাংলাদেশি নাগরিকের প্রশ্নের সম্মুখীন হলেন যে তার পরিচালিত গণহত্যা থেকে বেঁচে যাওয়া একজন। সেই সময় আমি তার হাতে এখনই সময়ের বিজয় দিবস সংখ্যাটি তুলে দিই। তিনি পত্রিকায় প্রকাশিত ছবিগুলো দেখতে দেখতে জানতে চাইলেন, কি লেখা আছে? আমি বললাম, তোমাদের গণহত্যার কথা। প্রথমে তিনি খুব বিব্রত হলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খণ্ডনের ব্যর্থ চেষ্টা করলেন। বাংলাদেশ সরকারের উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার পরপরই এই যুদ্ধাপরাধীদের তাদের অনুপস্থিতিতেই ন্যায়সঙ্গত বিচার করা এবং তারা দোষী প্রমাণিত হলে তাদের শাস্তি ঘোষণা করা। তাহলে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা হলে ন্যায় বিচার পেত। সেই সময় আরও উচিত ছিল নিজের দলের স্বার্থ রক্ষার্থে ভুয়া মুক্তিযোদ্ধাদের এক বিশাল শ্রেণী গঠন না করা। উচিত ছিল কোনো এক ব্যক্তিকে তার প্রাপ্য কৃতিত্বের বাইরে আর সকল অপ্রাপ্য কৃতিত্বের একমাত্র দাবিদার না করা। তাহলে আমাদের গৌরবময় অতীত বারবার প্রশ্নবিদ্ধ হতো না, আমাদের ইতিহাস বারবার পুনর্লিখিত হতো না। টিক্কা খান ও তার দোসররা আজ বেঁচে থাকলে হয়তো ভাবত যে স্কোয়াড্রন লিডার মঞ্জুরকে আমরা এত অত্যাচার করেও তার দেশের বিরুদ্ধে একটা কথা বলাতে পারিনি। ক্যাপ্টেন বাশারকে আমরা পিটিয়ে মেরে ফেললাম,
তাও সে বাংলাদেশের বিরুদ্ধে একটা কথাও বলল না। কত মানুষ নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আর আজ সেই দেশে দেশপ্রেমিকদের পাশাপাশি কত বিশ্বাসঘাতক জন্ম নিয়েছে, যারা প্রত্যেকেই নিজের স্বার্থের জন্য দেশটিকে ধ্বংস করতে ব্যস্ত। কোনো কোনো রাজনীতিবিদ গিরগিটির মতো তাদের রং পাল্টে ফেলেছে। ক্ষমতায় যাওয়ার লোভে পতিত ও পলাতক স্বৈরাচারীকে সঙ্গে নিতেও রাজি, লুটের মাল ভাগ করতেও রাজি। কেউ কেউ দেশ গঠনের চিন্তা বাদ দিয়ে অপ্রস্তুত অবস্থাতেই যে কোনো মূল্যে অতি দ্রুত সরকারে বসার জন্য অস্থির। যারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে চান, তাদের জন্য একটি সতর্কবাণী। বাংলাদেশের মানুষ যখন জাগে, তখন তারা আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার চেয়েও ভয়ঙ্কর। আপনারা সেই লাভার স্রোতে চিরতরে তলিয়ে যাবেন। দয়া করে এই কথাটি ভুলবেন না।